নমস্কার বন্ধুগণ, আজকে আমি শোনাতে চলেছি হরর স্টোরি অফ বাংলার পক্ষ থেকে বর্ষার রাত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। পরবর্তী গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। এক বর্ষার রাতে গ্রামের এক যুবক রতন, তাকে হঠাৎ করে বাড়ি থেকে বের হতে হয়। তার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা যায়। সেই খবর শুনে তাকে গ্রামের পাশের শহরে এক শ্মশানে যেতে হয়। বৃষ্টিতে ভিজে সাইকেল চালিয়ে রতন অন্ধকার পথে এগিয়ে যায়। শ্মশানের দিকে যাওয়ার পথটা পাকা হলেও আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, কেবল বড় বড় গাছ আর কিছু পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বজ্রপাতের শব্দে ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছে। শ্মশানে পৌঁছানোর পর রতন দেখতে পায় সেখানে একজন মাত্র বৃদ্ধ পুরোহিত আছেন, যিনি মৃতদেহের সৎকারের জন্য অপেক্ষা করছেন। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, কেবল বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রতন যখন সেই পুরোহিতের দিকে এগিয়ে যায়, তখন পুরোহিত তাকে ডেকে বলে, তুমি দেরি করেছ, মৃতের আত্মা অপেক্ষা করছে। রতন অবাক হয়ে তাকায়, কারণ তার আত্মীয়ের মৃতদেহ এখানেই কোথাও থাকার কথা, কিন্তু চারপাশে কোনো দেহ দেখা যায়নি। পুরোহিত বললেন, ওরা আসে, রাতে আসে। বৃষ্টি হলে ওরা এখানে এসে ঘুরে বেড়ায়। তাদের চোখে কিছুই দেখা যায় না, তবে তারা সব কিছু অনুভব করতে পারে। রতন পুরোহিতের কথা শুনে শরীরে শীতল স্রোত বয়ে যায়। ঠিক তখনই বিদ্যুতের আলোয় রতন দেখতে পেল কিছু ছায়ামূর্তি শ্মশানের গাছগুলোর মধ্যে দিয়ে আসছে। তারা মানুষের মতো হলেও তাদের চেহারা অন্ধকারে মিশে আছে। হঠাৎ পুরোহিত যেন অদৃশ্য হয়ে গেলেন, আর রতন বুঝতে পারল যে এই জায়গায় কিছু অস্বাভাবিক ঘটছে। ছায়াগুলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। রতন ভয়ে সাইকেল ছেড়ে ছুটতে শুরু করলো। সে যতই দৌড়ায় ততই ছায়ামূর্তিগুলো তার পেছনে ঘনিয়ে আসে। বৃষ্টির মধ্যে সে কোনোভাবে এক পুরনো মন্দিরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ করার আগেই একটা ছায়ামূর্তি তার খুব কাছাকাছি পৌঁছে যায়। হঠাৎ মন্দিরের ভেতর থেকে পুরোহিতের গম্ভীর কণ্ঠ শোনা যায়, এখানে ঢুকে তুই বাঁচলি, কিন্তু মনে রাখিস, ওরা আবার আসবে বর্ষার রাতে। রতন সেই পুরনো মন্দিরের ভেতরে শ্বাস প্রশ্বাস ঠিক করতে চেষ্টা করছিল। বাইরে বৃষ্টির আওয়াজ, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে তার মনের ভেতরে ভয়ের স্রোত আরো তীব্র হচ্ছিল। পুরোহিতের সেই অদ্ভুত কণ্ঠ এখনো কানে বাজছিল, ওরা আবার আসবে বর্ষার রাতে। কিন্তু পুরোহিত কি সত্যি ছিল, নাকি তা ছিল কোনো অশরীরী ছায়া? মন্দিরের ভেতরটা বেশ পুরনো এবং ধ্বংসপ্রায়। মেঝেতে কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ। মাটির উপরে বুনো লতাপাতা ছড়িয়ে আছে। মন্দিরের এক কোণে একটা পুরনো শিবলিঙ্গ দাঁড়িয়ে আছে, যেটা এতটাই ময়লা জমে গেছে যে তা ঠিকমতো দেখা যায় না। রতন ধীরে ধীরে সেই শিবলিঙ্গের দিকে এগিয়ে যায়, যেন তার ভেতর কোনো অদৃশ্য শক্তির আকর্ষণ রয়েছে। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার শোনা গেল। রতনের শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ছায়ামূর্তিগুলো আবার ফিরে এসেছে। তাদের মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু তারা যেন রতনকে দেখছে। তাদের অঙ্গভঙ্গি ভয়ার্ত এবং অশুভ। এবার তাদের সংখ্যা আরও বেড়ে গেছে। রতন আতঙ্কে দরজা বন্ধ করে দিল, কিন্তু সেই মুহূর্তে মন্দিরের ভেতরে একটা হালকা বাতাসের ঝাপটা এলো। বাতাসের সাথে যেন কোনো চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল। শিবলিঙ্গের চারপাশে কালো ছায়াগুলো ঘনিয়ে আসতে শুরু করলো। রতন বুঝতে পারল যে মন্দিরের ভেতরেও সে নিরাপদ নয়। সে তখন মন্দিরের পেছনের দরজা খুঁজতে লাগলো, কারণ সামনে দিয়ে বেরোনা মানেই ছায়াগুলোর মুখোমুখি হওয়া।
অনেক খুঁজে সে একটা ছোট দরজা পেল, যা মন্দিরের পেছনে যাওয়ার পথ। দরজা খুলতেই রতন দেখতে পেল একটা সরু গলিপথ, যা গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। কোনো উপায় না দেখে রতন সেই গলিপথ দিয়ে দৌড়াতে লাগলো। জঙ্গলটা ভীষণ ঘন এবং অন্ধকার। বৃষ্টির ধারা সেখানে একটু কম পড়ছে, কিন্তু চারপাশে এক ভয়াবহ নিস্তবতা বিরাজ করছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পেছনে তাকাতে সাহস করলো না। তার কানে শুধু শোনা যাচ্ছিল পাতার মর্মর ধ্বনি আর মাটি চাপড়ে আসা পায়ের শব্দ। তবে সে জানতো, যতই সে দৌড়াক, বর্ষার রাতে ছায়াগুলো তার কাছ থেকে দূরে যাবে না। রতন সরু গলিপথ দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি গভীর শ্বাস নিল, কিন্তু তার মনে একটা চাপা ভয়ের অনুভূতি ক্রমাগত বাড়ছিল। পেছনে পায়ের ছাপের শব্দ ক্রমশ স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল ছায়ামূর্তিগুলো তার পেছনেই আছে। হঠাৎ করে গলিপথের সামনে একটা পুরনো বটগাছ দেখতে পেল। গাছটার শিকড়গুলো মাটির ওপরে উঠে এসেছে, যেন সেটা শতাব্দী ধরে এখানে দাঁড়িয়ে আছে। আর তার গায়ে ঝুলে আছে পুরনো রুদ্রাক্ষের মালা। রতন দ্রুত বটগাছের নিচে লুকানোর চেষ্টা করলো, শিকড়ের ফাঁকে ফাঁকে নিজেকে আড়াল করলো। কিন্তু সে জানতো এটা কোনো স্থায়ী সমাধান নয়। তার কানে আবার সেই ফিসফিসানি ভেসে এলো, যা আগে মন্দিরের ভেতরে শুনেছিল। ফিসফিসানিগুলো যেন গাছের পাতার সাথে মিশে গিয়ে তাকে তাড়া করছিল। আকাশে আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে রতন দেখতে পেল বটগাছের শিকড়ের ফাঁকে অদ্ভুত কিছু লেখা খোদাই করা আছে। সেটা কোনো প্রাচীন মন্ত্রের মতো দেখাচ্ছিল। রতন জানতো না কিভাবে, কিন্তু তার মনে হলো এই লেখার সাথে তার মুক্তির কোনো সম্পর্ক থাকতে পারে। সে সেই অক্ষরগুলো স্পর্শ করতে শুরু করলো। গায়ে বিদ্যুৎ বয়ে যাওয়ার মতো একটা অনুভূতি হলো। ঠিক তখনই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। ছায়ামূর্তিগুলো বটগাছের চারপাশে ঘনিয়ে উঠল। তারা এবার আরো বেশি অশুভ এবং ভীষণ রূপে ক্রুদ্ধ। রতন বুঝতে পারল, এখন যদি না কিছু করি, তবে আমার মৃত্যু এখানে। হঠাৎ করেই গাছের শিকড় থেকে একটা আলোকছটা বের হয়ে এলো। সেই আলোয় ছায়াগুলোকে ছিটকে দূরে সরিয়ে দিল। রতন কিছুটা শ্বাস নিতে পারল, কিন্তু সেই আলোয় সে দেখতে পেল একটা অদ্ভুত ছায়া গাছের ভেতর থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটা আর পাঁচটা ছায়ামূর্তির মতো নয়। তার মুখটা স্পষ্ট, আর চোখ দুটি যেন রক্তের মতো লাল। ছায়াটা বলল, তুই কি মুক্তি পেতে চাস? তবে শর্ত মানতে হবে। সত্য ছাড়া কেউ এই জায়গা থেকে বাঁচতে পারে না। রতন ভয় আর কৌতূহলের মধ্যে পড়ে গেল। সে প্রশ্ন করল, কি শর্ত? ছায়াটা ধীরে ধীরে হাসলো, তারপর বলল, তোর জায়গায় আর একটা প্রাণ চাই। তুই তোর আত্মীয়ের কাছে না গিয়ে এখানে চলে এসেছিস। এখন কারো একটা আত্মা দিতে হবে, না হলে তুই এখানে চিরকাল আটকে যাবি। রতন আতঙ্কিত হয়ে গেল। সে জানতো এ সত্য মানলে তার আত্মীয় বা অন্য কারো জীবন যাবে, কিন্তু না মানলেও তার নিজের জীবনও এখানে শেষ। রতন ভীষণ চিন্তায় পড়ে গেল। একদিকে ছায়ামূর্তির ভয়াবহ শর্ত, অন্যদিকে তার নিজের জীবন। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে কিভাবে এমন অশুভ কিছুতে সায় দিতে পারে? কিন্তু যদি না দেয়, তবে এখানেই তার মৃত্যু নিশ্চিত। গাছের শিকড়ের মধ্যে থেকে সেই ছায়ামূর্তির চাপা হাসি ভেসে আসছিল। সময় শেষ হয়ে আসছে, তুই কি সিদ্ধান্ত নিবি? ছায়াটা বলল, তারপর ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসতে লাগলো। রতন ভয়ে গাছের শিকড়ে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ তার মনের মধ্যে একটা ভাবনা এলো। সে তো কোনো মানুষের ক্ষতি চায় না, কিন্তু ছায়াগুলো কোনো সাধারণ আত্মা নয়। তাদের তো আগে থেকেই মৃত্যু হয়েছে। তবে যদি সে তাদের কোনো কৌশলে প্রক্রিয়ায় ফাঁদে ফেলতে পারে। রতন সাহস করে ছায়াটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, যদি আমি কোনো আত্মা দিই,
তবে সেটা হতে হবে জীবিত মানুষের আত্মা, নাকি অন্য কোনো আত্মা দিলেও হবে? ছায়াটা মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখগুলো কিছুটা সংকুচিত হলো। তারপর বলল, আত্মা আত্মাই, জীবিত বা মৃতর মধ্যে পার্থক্য নেই, যদি সেটা এখানে আটকা পড়া না হয়। রতনের মনে কৌশল কাজ করতে শুরু করলো। সে চারপাশে তাকিয়ে দেখল, ছায়ামূর্তিগুলো আবার গাছের কাছে ফিরে আসছে। তাদের মধ্যে একটা তাকে দেখছিল, যেন কিছু বুঝতে পারছে, কিন্তু বাকিরা এখনো তার দিকে সতর্ক নজর রেখেছে। রতন এবার সাহস করে ছায়াটাকে বলল, আমি রাজি, আমি আত্মা দেব, কিন্তু তুমি আমাকে এখান থেকে বের করার একটা পথ দেখাও। ছায়াটা বলল, বাঁচতে চাইলে পথ তুই নিজেই খুঁজে নিবি। যা করার তা কর, সময় অল্প। রতন জানতো এবার তার পরিকল্পনায় কাজ করতে হবে। সে গাছের শিকড়ের ফাঁকে থাকা সেই প্রাচীন মন্ত্রের দিকে তাকালো। তারপর মন্ত্রটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। তার ভেতরে যেন একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হতে লাগলো। সে হঠাৎ বুঝতে পারল যে এই মন্ত্রই ছায়াগুলোর মুক্তির মূল। যদি সে সেই মন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করে, তবে তাদেরও আটকে থাকা জীবন থেকে মুক্তি দিতে পারবে। রতন মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর তখনই আশেপাশের বাতাস ঘনিয়ে এলো। ছায়াগুলো হঠাৎ থেমে গেল, যেন কোনো অজানা শক্তি তাদের বেঁধে ফেলেছে। ছায়াগুলো ভীত হয়ে পিছু হাঁটতে লাগলো। রতন মন্ত্রের শক্তিকে অনুভব করতে পারছিল। তার মুখ দিয়ে আস্তে আস্তে বের হতে লাগলো সেই অমোঘ শব্দ, ওম নমঃ শিবায়। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে ছায়াগুলোর চারপাশে একটা আলোর বলয় তৈরি হলো, আর একে একে তারা সেই আলোর ভেতরে মিলে যেতে লাগলো। রতনের মনে হলো তারা মুক্তি পাচ্ছে, আর সেই মুক্তির সাথে রতনের সত্যও পূর্ণ হলো। গাছের সেই ছায়ামূর্তি এবার রতনের দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে আর আগের মতো ভয়ানক রক্তাক্ত দৃষ্টি নেই। সেটা শান্ত আর মৃদু। ছায়াটি বলল, তুই ঠিক পথে চলেছিস, তোর জীবন ফিরে পেয়েছিস, কিন্তু মনে রাখিস, প্রতিটি মুক্তির জন্য এক সময় হিসেব দিতে হয়। তারপর ছায়াটি মিলিয়ে গেল, আর রতন ধীরে ধীরে বুঝতে পারল যে সে এক অশুভ অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। ধন্যবাদ বন্ধুরা, গল্পটি পুরো শোনার জন্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। হরর স্টোরি অফ বাংলার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।